বরষ মা যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, এখানে মনে হয় বহু শতাব্দী কারোর পা পড়েনি। এমন নির্জনতা, অবিঘ্নিত, অদূষিত, চারিদিকে শুধু ঢেউয়ের শব্দ, শুধু সাদা ফেনা আর ফেনা। এই ফেনা থেকেই তো তোমার জন্ম, আর আমারও। কে? ও, আফ্রিদিতে তো না। উর্বশী, তুমি প্রণাম জানাচ্ছ আমায়? এ ভক্তি না ব্যঙ্গ? তোমাকে ব্যঙ্গ করবো এমন সাহস আমার হতে পারে আফ্রিদিতে? তুমি হলে স্বর্গের দেবী, আর আমি? বলো বলো, শেষ করো। তুমি স্বর্গের কে সেটা তোমার মুখ থেকেই শুনি। সেটা তুমি খুব ভালো করেই জানো। আর যাই হোক, আমি তো আর স্বর্গের দেবী নই, দেবতাদের দাসী বলাই ভালো। তুমি দেবতাদের দাসী, না দেবতারা তোমার দাস? সেই শক্তি তো তোমার। তুমি তাদের মধ্যে সঞ্চার করতে পারো কামনার আগুন। আমি তো কামনা সঞ্চার করতে পারি, কিন্তু আগুন তো তুমি। এই আগুন দিয়েই তো তোমরা আমাকে গড়েছ তোমাদের প্রয়োজনে। আমি তো আর স্বাধীন নই। স্বাধীন কেউ নই উর্বশী, কেউ স্বাধীন নই। আমরা সবাই স্বাধীনতা খুঁজছি, তুমি, আমি, তোমার মতো কত উর্বশী। যাই হোক, এই নির্জন সমুদ্র তীরে একা, নিশ্চয়ই এখানে কোনো তপস্যামগ্ন ঋষির ধ্যান ভাঙাতে নয়। কোন ঋষি তপস্যামগ্ন হলে তা আমার আগে জানতে পারেন দেবতারা। তাছাড়া ঋষির ধ্যান মগ্ন হওয়া নিয়ে আমি তেমন চিন্তিত নই, বা তাদের ধ্যান ভঙ্গেও আমার বিশেষ কোনো আকাঙ্ক্ষা নেই। এই কাজটা আমাকে করতেই হবে, সিদ্ধান্ত দেবতাদের। আমি তো শুধু যন্ত্র। আমি আমার নিজের স্বাধীন ইচ্ছার বিরুদ্ধে গিয়ে দেবতাদের নির্দেশ পালন করে গেছি, আর প্রতি মুহূর্তে প্রমাণ করে গেছি মানুষের সাধনা কত ক্ষণভঙ্গুর, তাদের একাগ্রতা কত দুর্বল, কত ক্ষীণ চিত্ত। যাই, তুমি আর আমি আলাদা। তুমি হলে গ্রীক কাম দেবী আফ্রিদিতে, আর আমি হলাম দেবভোগ্যা উর্বশী। সে তুমি আমার উপর রাগ করে ব্যঙ্গ করতেই পারো, তোমার কথায় আহত হচ্ছি না। বরং তুমি আমায় মনে করিয়ে দিলে আমিও ঠিক তোমারই মতো ওই দেবতাদের একটা যন্ত্র। সে কি দেবী? কিন্তু তোমার শক্তি তো অপ্রতিম। ঠিকই বলেছ, আমি মানুষকে উদ্ভ্রান্ত করে দিতে পারি, কারণ আমি স্বয়ং কামনা। কিন্তু তুমিও কি তাই নও উর্বশী? একটু আলাদা। তুমি মানুষের মনে কামনা সঞ্চার করতে পারো। তুমি আগুন জ্বালাও অদৃশ্য থেকে, অমূর্ত থেকে। আর আমাকে উপস্থিত হতে হয় মানুষের চোখের সামনে। তাদের লক্ষ্য আমার এই শরীর, আমার এই চোখ, ঠোঁট, নাক, বুক, শুধু শরীর আর শরীর। বহু মুনি ঋষি তাদের তপস্যার ফল আমার পায়ে সমর্পণ করেছে। আমি দেবতাদের অনুগত। আমি দেবতাদের এতটাই অনুগত যে মিলনের সময় আমি তাকে নিরাসক্ত, নির্বিকার, নিরপেক্ষ একটা যন্ত্র। আমি জানি সেই কামনার আগুনে আমাকেও পুড়তে হবে,
সেই মুহূর্তে আমিও কামুকের অনুযায়ী। আমি তার অধঃপতনের শুধু কারণই নই, তার সহযাত্রী নিও। কিন্তু তারপর এর পরেও আবার কি চাও উর্বশী? পরিচয়। পরিচয়? হ্যাঁ হ্যাঁ, পরিচয়। তোমার তো নিজের একটা পরিচয় আছে। তুমি কন্যা, জিউস তোমার পিতা, তুমি পত্নী, রণদেবতা আরেস তোমার স্বামী, তুমি জননীয়, এরস তোমার সন্তান। কিন্তু আমার তো কোনো পরিচয় নেই। এই সমুদ্র থেকে তো আমারও জন্ম, কিন্তু আমি তো কারোর কন্যা নই, আমি কারোর পত্নী নই। আমি অনেক সন্তানের জন্মদাত্রী, কিন্তু কোনো সন্তানকেই আমি নিজের বলে স্বীকার করতে পারিনি। দেবতারা আমাকে ডাকে মহিন, আর মানুষ আমাকে ডাকে বেশ্যা। স্বাভাবিক নিয়মকে লঙ্ঘন করেই আমাদের জন্ম। তোমার, আমার, প্রত্যেকটা জন্মের পেছনে থাকে একটা যৌন নিয়ম, কিন্তু সেই নিয়মে আমাদের জন্ম হয়নি। অথচ আমাদের কাজ হলো মানুষের মধ্যে সেই যৌন শক্তিকে জাগানো, যে যৌন শক্তি সৃষ্টির আদি এবং সৃষ্টির সংরক্ষক, যে শক্তি একটা কন্যাকে পত্নী জননীতে রূপান্তরিত করতে পারে, যে শক্তি প্রত্যেকটা পুরুষের চোখে আনে স্বপ্ন, এক একজনকে করে তোলে সৃষ্টির স্রষ্টা, সৃষ্টির সংরক্ষক। কিন্তু সেই শক্তির অধীনতা কোথায়? তুমি কি কখনো সেই নিয়মের অধীন হতে চেয়েছিলে? একবার, বহুদিন আগে। কে সে? আমার বলতে সংকোচ হয়, তবুও বলছি। অর্জুন। অর্জুন? হ্যাঁ হ্যাঁ, অর্জুন, ইন্দ্রপুত্র অর্জুন, অসামান্য ধনুর্ধর। ইন্দ্রজয়ী হতে চাইনি কখনো, নড়িতে ছিল তার তীব্র আসক্তি। তার কাছ থেকেই আমি পেয়েছিলাম আমার জীবনের তীব্র প্রবল আঘাত। আঘাত? হ্যাঁ, আঘাত। একবার ইন্দ্র সভায় অর্জুন উপস্থিত হয়েছিলেন। আমি তখন নৃত্য পরিবেশনে ব্যস্ত ছিলাম। নমঃ শিবায়। নমঃ শিবায়। নমঃ শিবায়। আমি অর্জুনকে দেখে মোহিত হয়ে গিয়েছিলাম। সেটাই তো ছিল তোমার ভুল। তোমার মোহিত হওয়ার কথা নয়, অন্যদের মুগ্ধ করাই তোমার কাজ। ইন্দ্র অর্জুনকে দিয়েছিলেন স্বর্গরাজ্যের আতিথ্য, আর আমাকে দিয়েছিলেন তার মনোরঞ্জন করতে। সমস্ত জীবন ধরে আমি যা করে এসেছি, সেদিন রাত্রে দ্বিতীয় প্রহরের কিছু আগে
হয়ে গিয়েছিল। তার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছিল না, কিন্তু মুহূর্তেই তার চমক ভাঙে। সে আমাকে বলে, স্বর্গরাজ্যে আমি সুখে আছি, তোমার কর্তব্য শেষ, ফিরে যাও। কথাগুলো সে বলেছিল সম্ভ্রমের সঙ্গে, কিন্তু আমার অহংকারে লেগেছিল আঘাত। না, সে কোনো সাধক নয়, সে কোনো মুনি নয় যে তার তপস্যাকে আমি শ্রদ্ধা করতে পারি। সামান্য ধনুর্ধর মাত্র, কতটুকুই বা তার ক্ষমতা। এর আগে বহু ব্রহ্মচারীর সঙ্গে আমার পরিচয় ঘটেছে। আমি ব্যঙ্গ মিশিয়ে অর্জুনকে বলেছিলাম, অর্জুন, তুমি তো আর ঋষি নও, ব্রহ্মচারীর সংযম তোমায় মানায় না। এই বলে আমি আমার মুখের ওপর থেকে সূক্ষ্ম ওড়নার আবরণটি সরিয়ে দিয়েছিলাম। দেখলাম অর্জুন পেছন ঘুরে দাঁড়িয়ে, আর প্রদীপের আলোয় তার সামনে আমারই ছায়া। আমি অর্জুনকে বললাম, অর্জুন, কি দেখছো ওই ছায়ায়? ওর কোনো রূপ নেই, কোনো গন্ধ নেই, কোনো স্পর্শ নেই। দেখো, তোমার সামনে এক মহিলা নারী দাঁড়িয়ে আছে। এসো অর্জুন, আমাকে স্পর্শ করো। অর্জুন, তাকাও এদিকে। যেন মনে হলো অর্জুন কোনো গভীর অরণ্যের মধ্যে হারিয়ে গিয়েছে। সেখান থেকে বেরোবার পথ নেই। অর্জুন ঘুরে দাঁড়ালো। আমি দেখলাম তার দীর্ঘ শরীর, নির্মল চোখ, আর সে দেখল এক সিংহীনের দীপ্ত চোখের আগুন। তার চেহারা বদলাতে শুরু করলো। তার মুখটা দেখে মনে হলো যেন কোনো করুণ তরুণ কিশোর বলছে, আমাকে তুমি এই কঠিন পরীক্ষায় ফেলো না। স্বর্গ বা মর্তে তোমার যে পরিচয় হোক না কেন, আমি তাতে চিন্তিত নই। তুমি কারো মাতা নও, কারো পত্নী নও, তুমি কেবল পুরুষের ভোগ্য বস্তু। এ আমি মানতে পারি না। আমি তোমার পুত্র সম, তুমি আমার জননী তুল্য। তোমার এই সিংহীর রূপ পরিবর্তন করো, ফিরে যাও যে আলো থেকে এসেছিলে সেই আলোকে। আমাকে রেখে যাও একা অন্ধকারে। আমি যেন ভুলে যাই তুমি এসেছিলে। অর্জুন প্রদীপটা নিভিয়ে দিয়েছিল। আমি ক্ষিপ্ত হয়ে উঠেছিলাম। আমি অর্জুনকে অভিশাপ দিয়েছিলাম, 1 বছরের জন্য তুমি নপুংসক হয়ে যাবে। আমি এই অভিশাপ দিয়েছিলাম অপমানে আহত হয়ে। দেখলাম অর্জুনের হাত দুটো মহাশূন্যে উঠছে, আর অর্ধস্ফুটে বলছে, প্রণাম জননী, প্রণাম। জননী? কি বললো জননী? এই সম্বোধনের আগে কেউ কোনোদিনও আমাকে করেনি। এই সম্বোধন বড় স্নেহের সম্বোধন, বড় ভালোবাসার সম্বোধন। এর আগে বহু মুহূর্তকে আমি পায়ের ধুলোয় মিশিয়ে দিয়েছি, মনে করেছি এতেই আমার আনন্দ। কিন্তু না, সেদিন প্রথম অনুভব করলাম আমিও অন্য নারীর মতন কারণ কন্যা, পত্নী বা জননী হতে পারি। আর এই অনুভূতি আমাকে এনে দিয়েছিল ইন্দ্রপুত্র অর্জুন। এক মুহূর্তের জন্য সে হয়ে উঠেছিল আমার সন্তান, আর আমি তার জননী। কিন্তু তার পিতার কূটনীতির আর লালসার যন্ত্র ছিলাম আমি। তাই আজ এসেছি এই সমুদ্র তীরে, একবার তাকে দেখবো বলে, একবার তার মুখ থেকে জননী ডাক শুনবো বলে। আমিও ঠিক তোমারই মতো আজ এই সমুদ্র তীরে অপেক্ষা করছি তার জন্য যাকে আমি বন্দনা করেছিলাম,
বলেছিলাম আমায় স্বীকার করো, সেও অর্জুনের মতো আমায় উপেক্ষা করেছিল। আমার দেশের এক বীর যোদ্ধা হিপ্পোলিটাস। আর একটিবার তাকে দেখতে চাই। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে রাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন। চলে এসো, চা এনেছি। কি হলো, আজ এত তাড়াতাড়ি উঠলে যে? তাড়াতাড়ি কোথায় দেখলে? 7টা বেজে গেছে। হ্যাঁ, এই না। কি চা? তা তুমি খাবে না? হ্যাঁ, আমি এখনো ব্রাশ করিনি। তুমি খেতে শুরু করো, আমি ব্রাশ করে আমার চা নিয়ে আসছি। ততক্ষণে তো চা ঠান্ডা হয়ে যাবে। তাতে কি আছে, আমি তো রোজই এরকম ঠান্ডা চাই পান করি। জানো তো সবই। এই কি খুব থেকে এই পর্দাটা সরাওনি, ওর জন্য ঘরটা অন্ধকার অন্ধকার লাগছে। হিরেন স্যার কি ভুলে গেছো, খুবের প্রথম সূর্যের ছটাটা আমার খুব প্রিয়। দিনের প্রথম আভাটা গায়ে মাখতে সারাদিনে সব কাজে কত উৎসাহ পায়, সেটাও কি ভুলে গেছো? তারা বলিনি, তবে তবে মানুষ যা চায় পায়। পরিবেশ পরিস্থিতি মানুষের সব চাওয়া পাওয়াকে উল্টে পাল্টে দিচ্ছে। কাজেই রোজ সকালে পূব দিক থেকে আসা সোনালী রোদের আভা আপাতত তুমি আর পাবে না। কেন পাবো না? একবার চোখ মেলে তাকিয়ে দেখো, তাহলে বুঝবে। এতে বোঝাবুঝির কি আছে? সকালে সোনালী রোদের ছোঁয়া নিতে আমি তো অন্যের ভাগে হাত বাড়াচ্ছি না। যা, দেখি এটা কখন কে লাগালো? বাপরে বাপ, কি বিশাল হোর্ডিং! যেমন লম্বা তেমনি চওড়া। এটা এখানে কতদিন থাকবে গো মাস্টারমশাই? যতদিন দত্তবাবুর সঙ্গে চুক্তি আছে। তা দত্তবাবু এরকম চুক্তি করলেন কেন? টাকা পাবে। বাহ, টাকা কামানোর জন্য মানুষের অসুবিধা করে এরকম হোর্ডিং টাঙাতে হবে? শোনো, প্রকৃতির আলো হাওয়া বাতাস বিনা বাধায় পাওয়ার অধিকার সকলের আছে। আরে এর জন্য অস্থির হচ্ছ কেন? প্রকৃতির দেওয়া আলো বাতাস তুমি পাবে। কখন পাবো? দুপুরবেলায় যখন সূর্যি মামা মধ্য গগনে থাকবে। ভালো লাগে না তোমার রসিকতা না মা। এই দেখছো এই বিজ্ঞাপনটা না যেন কেমন? এমন মানে? দেখছো না, একজন স্বল্পবয়স পরিহিতা সুন্দরী যুবতী গাছের মগডালে বসে পুরো ফলের মতো একটা মোবাইল ফোন ঝুলিয়ে রেখেছে। আর নিচ থেকে ছোট ছোট ছেলে মেয়ে যুবক যুবতী বুড়ো বুড়ি সকলেই হাত বাড়াচ্ছে এই মোবাইল ফোনটা পাওয়ার জন্য। এর মানে কি গো মাস্টারমশাই? 35 বছর স্কুলে শিক্ষকতা করেও সহজ ব্যাপারটা বুঝি না। ওই যে বিজ্ঞাপনটা প্রথমে মানুষকে চমকায়। তারপরে ধীরে ধীরে আকৃষ্ট করে। তারপরে মানুষের অজান্তেই মানুষকে লোভের বেড়া জালে ঘিরে ফেলবে। হ্যাঁ, বিজ্ঞাপন কোম্পানির উদ্দেশ্য সফল। তারপরে যেমন করেই হোক মানুষ ওটা টাকা জোগাড় করে ওটা কিনতে চাইবে, কারণ বিজ্ঞাপন কোম্পানি বোঝাতে পেরেছে ওটা মানুষের দরকার। হ্যাঁ, মানলাম যে মোবাইল ফোন মানুষের খুব দরকার, কিন্তু তাই বলে এত দামি ফোন? আচ্ছা, এত দামি ফোন সকলে কিনতে পারবে? সকলে কেনার দরকার নেই। এই যে ধরো, যে রাস্তার উপরে বিজ্ঞাপনটা আছে, সেই রাস্তা দিয়ে সারাদিনের কয়েক লক্ষ মানুষ যাতায়াত করে, তাই তার থেকে 2-4% মানুষ যদি ওটার প্রতি আকৃষ্ট হয়, তাহলে তো কোম্পানির কয়েক লক্ষ টাকা নেই মুনাফা। তার জন্য আকাশ বাতাস বন্ধ করে দিয়ে বিজ্ঞাপন টাঙাতে হবে, তাই না? বুঝবে। এই যে ধরো তুমি বিজ্ঞাপনটা দেখে বিরক্ত হচ্ছ, এ তো কোম্পানি না। কি করে? এই তুমি আলো পাচ্ছ না, বাতাস পাচ্ছ না, তার জন্য বিরক্ত হচ্ছ। বিরক্ত হয়ে ধরো ওই পাশের বাড়ির লোকটাকে বলবে, সে তোমার কথা যাচাই করবার জন্য বিজ্ঞাপনটা দেখবে, এতেই কোম্পানির লাভ। তাছাড়া আজকাল আত্মবিজ্ঞাপনের ঢল যেভাবে মাথা চাড়া দিয়েছে, তাতে তো গাড়ির চালক সিগন্যালই দেখতে পাচ্ছে না।
সব আত্মবিজ্ঞাপন থেকে এই কোম্পানির বিজ্ঞাপন ঢের ভালো। আত্মবিজ্ঞাপন মানে? রাস্তাঘাটে চলতে ফিরতে দেখো না, বড় বড় হোর্ডিং, তার নিচে বড় বড় করে লেখা আমি ভালো, সবার চাইতে ভালো, নিজে ভালো, সেটাও বিজ্ঞাপন দিয়ে বলতে হচ্ছে। বুঝি না বাপু। হ্যাঁ, এই না বোঝাটাই সব চাইতে ভালো। এই আছে খবরের কাগজটা। খবরের কাগজ আমি এনেছিলাম তো, খবরের কাগজটা গেল কোথায় বলো তো? এখানে তো নেই। হ্যাঁ আমি সঙ্গে নিয়ে এসেছি। এই দেখো হ্যাঁ, এখানে পড়ে গেছে। ও এনা শোনো, হ্যাঁ, বাজার যেতে হবে, তারা আছে, তুমি বাজার থেকে এসে কাগজটা পড়ো। এই তারা কিসের? আমি তো বিকেলের আগে বেরোচ্ছি না। তোমাকে না আমাকে যেতে হবে, একটু স্কুলে যেতে হবে, বড়দি ডেকে পাঠিয়েছেন। কেন, স্কুলে তো তোমার পাওনা গন্ডা সব মিটে গেছে। পাওনা গন্ডার ব্যাপার না, ওই কাল যখন তুমি বিকালে বেড়াতে গেলে না, হ্যাঁ। তখন ওই স্কুল থেকে শ্রাবণী এসেছিল, বললো যে বড়দি একটু আজকে বেলার দিকে ডেকে পাঠিয়েছেন, বলে হাতে একটা চিঠি দিয়ে বললো বাকি সব এই চিঠির মধ্যে আছে, বলে চলে গেল। শ্রাবণী মানে ইতিহাসের শিক্ষিকা? হ্যাঁ। আচ্ছা, আগে বলোনি তো। কখন বলবো তোমায়? সারাদিন আমার কাজের কোনো ফুরসত পাই না, কাজ করে তুমি তো বিকাল বেলা তো বেড়াতে, রাত করে বাড়ি ফেরো, আমি কখন তোমায় বলবো বলো তো? এই দেখো, কাজের ফুরসত পাইনি বলে আমি চিঠিটা পর্যন্ত এখনো পড়তে পারিনি। কি আশ্চর্য, বর্দি দিয়েছেন, নিশ্চয়ই কোনো জরুরি চিঠি। তুমি পারবে কি পারবে না জানাতে হবে না। না 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 না, দেখো কি লিখেছেন, তাড়াতাড়ি পড়ো। সব সময় তো আমার কাজ চলছে, চিঠিটা আমার আগে পড়া উচিত ছিল জানো তো। হ্যাঁ, দেখো পড়ো কি লিখেছেন। আরতিদি, আপনি যখন 6 মাস আগে অবসর গ্রহণ করেন তখন শিক্ষিকার পদ খালি ছিল 6টা, 6 মাস বাদে সেটা দাঁড়িয়েছে এসে 9টায়। স্কুল চালানো আমার কাছে 9-6 ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ভাবি দিদিরা খুব সহযোগিতা করছেন বলে স্কুলটা চলছে। এই দাঁড়া দাঁড়া, বুঝতে পেরেছি। ওরা তোমাকে আবার জয়েন করতে বলবে, এই শরীর নিয়ে তুমি কিন্তু একদম রাজি হবে। আচ্ছা শেষটা না শুনি মন্তব্য করছো? সরি। আচ্ছা চিঠিটা শেষ করো, তারপর হ্যাঁ। আপনি জানেন যে সামনে হাফ ইয়ারলি পরীক্ষা, তার প্রস্তুতি নিতে হচ্ছে। 2 জন অশিক্ষক কর্মচারী ছুটিতে, তাই অনুরোধ করি আপনি যদি কাল বেলা 12টা নাগাদ একটু স্কুলে এসে ঘন্টা 2-এর জন্য এবারের মাধ্যমিক পরীক্ষার মার্কশিট গুলো একটু বিলি বন্টন করার দাঁড়া, মাধ্যমিক পরীক্ষার মার্কশিট বিলি বন্টন মানে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোবে আজকে? হ্যাঁ, পেপারে তো দিয়েছে। পেপারে দিয়েছে? আজ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে। বেলা 10টায় ওয়েবসাইটে ফল জানা যাবে, www.madhyamikresult.co.in। বেলা 11টা থেকে বিদ্যালয়গুলি থেকে মার্কশিট বিতরণ করা হবে। সূত্রের প্রকাশ, এবারও মফস্বল বিদ্যালয়গুলির ফলাফল উল্লেখযোগ্যভাবে ভালো। ভালো তার মানে ভালোই হবে। থ্যাংক ইউ। মফস্বল বিদ্যালয়গুলির ফলাফল উল্লেখযোগ্যভাবে ভালো, তার মানে কি করছো কি? ভালো হবে এই তো টেনশন কি ব্যাপারটা কি তোমার? মফস্বল বিদ্যালয়গুলির ফলাফল উল্লেখযোগ্যভাবে ভালো, তাহলে আমার তার মানে তুমি তো ফুলবেরিয়া স্কুলে তো ভাবছো? হ্যাঁ, রিটায়ারমেন্টের পরে কিন্তু তোমার একটা খোঁজও তারা নেই। ফুলবেরিয়া স্কুল নয়, আমি ভাবছি আমার বন্ধুর কথা। বন্ধু? সে আবার কে? তোমার নতুন ছাত্রী? মানে তুমি আবার টিউশনই করেছো? টিউশন নাই, বন্ধু দিদিভাইকে আমি একটু তালিম দিতাম, মাত্র তো বেশি দিন নয়, মাত্র 6 মাস। টেস্টের আগে 3 মাস আর টেস্টের পরে 3 মাস। তাই আজকে যখন রেজাল্ট বেরোচ্ছে না, খুব টেনশন হচ্ছে। কি হবে? ভালোই হবে, জানো তো, ভালোই হবে। তা তুমি এই কথা আমাকে আগে বলোনি? হ্যাঁ, বলিনি, মানে বলা হয়নি। তুমি ডাক করলে? রাগ করবো কেন? শিক্ষক ছাত্রছাত্রীদের শিক্ষা দান করে সমৃদ্ধ করে, তা একজন শিক্ষিকা হয়ে আমার এই ব্যাপারে রাগ করা কি ঠিক হবে? তুমি রাগ করবে না, আসলে এটাও বলিনি কেন জানো, আমার শরীরটা নিয়ে তুমি বড্ড বেশি চিন্তা করো। তা তোমার শরীর নিয়ে আমার চিন্তা করাটা কি অন্যায়? একদমই না, আমরা তো এখন পরস্পরের পরিপূরক। আমার জন্য তুমি ভাববে, তোমার জন্য। আর তা তোমার এই নতুন ছাত্রীর নাম বুঝি বন্যী? বন্যী শিখা বিশ্বাস। বন্যী শিখা? তাই বন্যী শিখার তেজ কতটা টের পেয়েছো? না, আমি বলতে চাইছি যে অন্ধকার দূর করতে শিখার উপর বিশ্বাস করা যায় কি? যায়। বন্যী দিদিভাই ভীষণ ইন্টেলিজেন্ট, জানার ইচ্ছা যেমন প্রবল, জেনে প্রয়োগ করবার ইচ্ছাটাও সঠিক। এরকম মেয়ে কিন্তু তালিম দিয়ে সুখ। তাই তো ওর জন্য নোট তৈরি করতে রাত হয়ে যেত, তাই তো?
তাই আমি ভাবছি এই কমাস তুমি রাত করে কি এত লেখো। আমি ভাবছি যে কোনো প্রকাশক হয়তো কোনো সাজেশন বুক বার করছে, তুমি তারই পরীক্ষা নিরীক্ষা করছো। তাই এখন বাজারি সাজেশন কোনোদিন পছন্দ করিনি, আজও করি না। ধরো বইটা পড়লেই সবটা জানা যায়। সাজেশন সাজেশন, নো নিড সাজেশন। কেন সাজেশন করে পাস করা যায় না? হ্যাঁ, পাস করা যায়, তবে গ্রেড ফেড কিছু পাওয়া যায় না, স্ট্যান্ডার্ড ধারে কাছেও যাওয়া যায় না। শোনো, স্ট্যান্ড করতে গেলে না স্ট্যান্ডার্ড স্কুলের প্রয়োজন হয়। অস্বীকার করি না, পদ্ম কিন্তু পাকেই জন্মায়। আর তা তোমার এই বোন কোন স্কুলে পড়ে? তারা সুন্দরী বালিকা বিদ্যালয়। খবর নিয়ে জেনেছি যে স্কুলের সকলেই পাস করে, কিন্তু গ্রেড ফেড খুব একটা কিছু হয় না। তা এরকম একটা স্কুল থেকে বন্ডি স্ট্যান্ড করবে, ভালো রেজাল্ট করবে আশা করা যায় কি? যায়, জানো যায়। ছাত্রছাত্রীদের যে জানার আগ্রহ, মাস্টার মশাইদের সঠিক পথের দিশা যদি ঠিক থাকে তাহলে যায়। তা তুমি এই বন্ডিকে পেলে কোত্থেকে? হ্যাঁ, ও তো আমার বিপ্লবের মেয়ে। বিপ্লব? সে আবার কি? বিপ্লব আমার একজন প্রিয় ছাত্র। ফুলবেড়িয়া হাই স্কুলে যখন প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়ে যাই, তখন থেকে বিপ্লবকে আমি চিনি। ভদ্র, বিনয়ী, মেধাবী, আত্মজনের সেবায় নিজেকে নিয়োজিত করা, সবাইকে জড়ো করে সেবার কাজে নেতৃত্ব দেওয়া, এই সমস্ত গুণ আমি ওর মধ্যে দেখেছি। সে তো অনেক আগেকার কথা, ওকে এখানে পেলে কি করে? এই সংগ্রামপুরেই তো সে এখন থাকে। তাই নাকি? হ্যাঁ, গত পুজোর মাস দুয়েক আগে রোজ বিকেল বেলায় আমরা ওই অবসর নেওয়া লোকগুলো তো স্টেশনের পাশে বসে গল্প গুজব করি, সে তো তুমি জানো। সেদিন তো না 1 নম্বর প্ল্যাটফর্মে যে গিরি ভাইয়ের সাফল্যে মিষ্টি মুখ হয়েছে। আর তুমি মিষ্টি নিয়ে এসো। আরে মিষ্টি এই তো তোমার দিদি ভাই এনেছে। হ্যাঁ, দাও, সেটাই দাও। আর আমার কিন্তু সুগার। হ্যাঁ, একটা খেলে কিচ্ছু হবে না। হ্যাঁ, আগে কিন্তু তোমাকে খেতে হবে। এবারে না বললে তো আবার একটা অন্যায় হয়ে যাবে। দাও, দাও, দাও। জাস্ট আ মিনিট। আচ্ছা, তুমি আবার ব্যথার শরীর নিয়ে উঠে এলে কেন? তোমাকে শুয়ে শুয়ে গরম শেকটা নিতে বললাম। দাঁড়াও, বাজারটা রেখে আসি। হ্যাঁ, সকালের ক্যাপসুলটা খেয়েছো? কি যে করো। ঠিকই তো আছি, ওই ট্যাবলেট আর ক্যাপসুলের ওপরে। থাকতেও হবে, উঠে দাঁড়াতেও হবে। ছেলের বউয়ের হাতের সেবা যত্ন পাবো এমন কপাল তো করিনি গো। আচ্ছা, ওভাবে বলছো কেন বলো তো? হ্যাঁ, সেবা যত্ন পাচ্ছ না ঠিকই, কিন্তু তোমার মতো কপাল কজন মার আছে বল? রত্নগর্ভা মায়ের প্রকৃষ্ট উদাহরণ হলে তুমি। এক ছেলে বাকিংহামে, এক ছেলে নিউ ইয়র্কে। দাঁড়াও, তোমার ক্যাপসুলটা নিয়ে আসো। হ্যাঁ, ওই ধুয়েই জল খাই। এত বড় বাড়ি, ভূতের মতো আগলাচ্ছি। ছেলেদের বদলে আসে তাদের চিঠি কিংবা মোবাইলে মেসেজ। নাও। ধরো। মাঝে মাঝেই মনে হয় জানো, কি? একটা ছেলে যদি একটু কম শিক্ষিত হতো, হ্যাঁ, একটু কম লেখাপড়ায় ভালো হতো, একটু কম মাইনের চাকরি, অন্তত দেশে তো থাকতো। তাই যদি বলো তাহলে বলবো শেষে আফসোসই করতে আমাদের এখানে চাকরি বাকরির যে অবস্থা। এই তো কদিন আগে খবরের কাগজে পড়ছিলাম, হাসপাতালে ডোমের চাকরির অ্যাপ্লিকেশন করেছে ইঞ্জিনিয়ারিং পাস করা ছেলে। সে তুমি যত ইচ্ছে তোমার ছেলেদের হয়ে সাফাই গাও, আমি কিন্তু সার যা বোঝার বুঝে গেছি। কি? ওই হিন্দু সৎকার সমিতি টমিতি কি সব আছে না, হ্যাঁ। ওদের একটু আগে ভাগেই খবর দিয়ে রেখো। কেন? মরলে তো 4টে লোক লাগে কাঁদ দিতে। তুমি বড় নিষ্ঠুর রমলা। আমি নিষ্ঠুর? আচ্ছা, মুখে হাত রেখে বলো তো, এগুলো কি তোমারও কথা নয়? আজ 3 মাস হয়ে গেল ছোট্টকে চিঠি লিখেছো, এখনো উত্তর দেবার সময় হলো না। আচ্ছা, ওর নতুন দেশে একটা নতুন চাকরি, নতুন সংসার,
সব সামলে চিঠি লিখতে বসা, সময় তো একটু দিতে হবে নাকি? একটা ফোন তো করতে পারে। হ্যাঁ, আর টোকাই, তার তো 11 বছর হয়ে গেল। এই এতগুলো বছরে কটা ফোন করেছে, কটা চিঠি লিখেছে, তোমার এসেছে বলো তো? সেই গত বছর পুজোর আগে মেসেজ করলো আসবে বলে, তারপর হঠাৎ আবার আরেকটা মেসেজ, বাবা তোমার নাতনি ওর এখানকার বন্ধুদের সাথে ডেনমার্ক, সুইডেন মানে ওই ইউরোপের কান্ট্রি গুলো ঘুরে দেখার প্ল্যান করেছে। ওই সময়টা খুব প্লেজেন্ট ওয়েদার থাকে ওখানে, বুঝতেই পারছো। ফলে এবারও ওদের কাছে সবই নতুন, বুঝলে, শুধু মা বাবা দুটো ছাড়া। তো ছাড়ো তো, বাদ দাও। এ আমাদের রোজের চর্চা লেগেই থাকবে। বলি সেই কখন তো গেছো বাজারে, ফিরতে এত দেরি করলে কেন? আর বলো কেন, বাজারে দিবাকর বাবুর সঙ্গে দেখা, আর দেখা হতে সেই এক কথা, দাদা ফর্ম দুটো ফিল আপ করিয়েছেন। আমি আমতা আমতা করাতে বললো, বুঝেছি আপনাকে দিয়ে হবে না, আমি নিজে গিয়ে বৌদির সঙ্গে দেখা করবো। এই ভাই, তার মানে তুমি ওই আজও গরম কচুরি আর জিলিপি খেয়ে? হ্যাঁ তো, একেবারে নাছোড় বান্দা। বলে দাদা, যতই ওইসব কোলেস্টেরল আর ট্রাইগ্লিসারিনকে পাত্তা দেবেন, তত মাথায় চড়ে পড়বে। আপনি পশ্চিমবঙ্গে বাস করবেন, আপনার 60 বছর পেরিয়ে যাবে, অথচ অ্যাসিডিটি থাকবে না, তাহলে তো আপনি আদর্শ বাঙালি নন। তা বেশ করেছো। বলছি বাজারে কিছু পেয়েছো? এদিকে ইলেকট্রিক বিলের কিন্তু আজ লাস্ট ডেট, মনে আছে তো? হ্যাঁ রে বাবা, মনে আছে মনে আছে। এই শোনো না, দিবাকর বাবুর সাথে গেজিয়ে বেশ লাভ হলো জানো। ওই বাজারে যারা ছোট চুনো মাছ যারা বিক্রি করে, তারা তো একটু দেরি করে বাজারে আসে, তবে দেরি করে বাজারে যাওয়াতে 1 আঙুল সমান বড়রা মাছ আর কাচকি মাছ পেয়েছি, কাটিয়ে একদম ফ্রেশ করে নিয়ে এসেছি। এই তুমি একটা কাজ করো তো, পুষ্প এলে পুষ্পকে বললো ভোলা মাছটা বেশ পেঁয়াজ আর ধনে পাতা দিয়ে ঝাল ঝাল করে। পুষ্প আজ আসবে না, ও ফোন করেছিল। কেন? ওর ছেলেটার নাকি সকাল থেকে পায়খানা বমি হচ্ছে, ওই ডাক্তারের কাছে নিয়ে যাবে। এ বাবা, তাহলে? তাহলে আর কি, জানোই তো বেলা বাড়লে ব্যথাটা আস্তে আস্তে কমে। তারপর আমি যাচ্ছি রান্নাঘরে। না না না, তোমার এই ব্যথার শরীর নিয়ে, আচ্ছা চুনো মাছ রান্না করার কি কম ঝোঁক? এই চলো, আজকে আমি তোমাকে বরং রান্নাঘরে একটু হেল্প করি, চলো। থাক, যেটা কাজের কাজ সেটা করো তো। কি? যাও, চা খেয়ে ইলেকট্রিক বিলটা নিয়ে বেরো, যাও। ঠিক আছে, টাকাটা নিয়ে আসি, দাঁড়াও। ও শোনো, আবার কি হলো? খেতে যখন ইচ্ছে করেছে আজকেই খাও, বুঝলে? কেন আজকেই খেতে হবে কেন? বলা তো যায় না, কি? নিঃশ্বাসের তো আর বিশ্বাস নেই। হ্যাঁ? আজ রাতেই হয়তো তোমার প্রচন্ড বুকের ব্যথা উঠলো, আর তখন তোমার ওই চুনো মাছ খাওয়ার আক্ষেপটা। বাবু, আচ্ছা তুমি কি সুখ পাও বলো তো এইসব অলক্ষণে কথাগুলো বলে? কি করবো বলো তো? হ্যাঁ, এই নির্বান্ধব পুরীতে পড়ে আছি দুজন। এক একটা দিন যেন এক একটা যুগ, সময় যে আর কাটেই না। অথচ দুটো ছেলে, তাদের বউরা, তাদের ছেলে মেয়েরা সারাদিন কল কল করবে, ঘরময় দাপিয়ে বেড়াবে, এটা ভাঙবে ওটা ছুড়বে, আবদার বায়না একেবারে নাস্তা নাবুদ করে দেবে। তখন কোথায় থাকবে বলো তো এই ব্যথার টনটনানি? টানা এই প্রেত পুরি আগলে দুই চক্ষ। আগায়া গায়া হালওয়া वाला গায়া, আগায়া গায়া হালওয়া वाला গায়া, রং জমালে আগায়া। দেখে তোমা কেমন চিনিয়ে নিয়ে এলাম। 7 বছর আগে এসেছি তো কি হয়েছে?
এমন ঝটকাস বাড়ি কি বলা যায়? পুরো ছবির মতো গেঁথে আছে। দেখি দেখি দাদা বৌদিকে প্রণাম করি, অনেকদিন পরে এলাম। আরে ঠিক আছে ঠিক আছে। কাকু হ্যাঁ। মামাকে একটা প্রণাম কর। দেখি মামা, আরে ঠিক আছে ঠিক আছে। দেখি মামে। ওরে বাবারে দেখি। হ্যাঁ রে মিনু, ওরা একেবারে খবর টবর না দিয়ে, না মানে আমি বলেছিলাম মেজদা কাকুকে মামাকে একটা ফোন করে নি। এখন কেউ কারো বাড়িতে ফোন না করে যায় না, আর সেটা উচিত না, কিন্তু কাকু কিছু আরে ধরো তোমাদেরই দেখতে এলাম, এত বড় বাড়িতে তুই বুঠা বুঠি। তুই কি হচ্ছে কি, ভাষা ঠিক কর। সরি মামা, আরে তুই বুড়ো বুড়ি একলা আছো, জানি তো তোমরা বাড়িতেই থাকবে। তা ভালোই তো করেছিস, এসেছিস তো মামার কাছে। ঠাকুরজি, ঠাকুর জামাইয়ের শরীর কেমন আছে? আগে সঙ্গে করে আনলেই তো পারতে। সে তো খুবই অসুস্থ গো বৌদি, কোনো কাজই করতে পারে না, অর্শের ব্যথা খুবই কষ্ট পাচ্ছে। কাকুই এখন সব দেখাশোনা করে। আরে শুধু কি অর্থ, কেটে বা ঘটপট প্রেসার সুগার এই বয়সে যা হয় আর কি। আমি তোমাকেও তো দেখছি তুমি বেশ কেতরে গেছো, ওই পেন্নাম করতে গিয়ে ব্যথার মলমের গন্ধ পেলাম। হ্যাঁ বাতের ব্যথাটা বেড়েছে, ওটা বাড়ে কোনো কোনো সময়। আচ্ছা বলছি, তুমি কি শুধু কথাই বলে যাবে? হ্যাঁ যাও না, ও ঘর থেকে চাবিটা নিয়ে ওপরে গিয়ে ওদের না না টুকায়ের ঘরটা ওদের খুলে দিয়ে সব ওরা বিশ্রাম করুক। আর টুকায়ের ঘরে টিভি আছে, ওরা দেখতেও পাবে। যাও। কি বলছো টুকায়ের ঘর? বাবা, হ্যাঁ আমরা কি এসে তোমাদের অসুবিধায় ফেলে দিলাম? ওমা, এ আবার কি কথা? অসুবিধার কি আছে? মামার কাছে আসবি না তো কোথায় আসবি? কারেক্ট, সন্ধ্যাকে তো আসার আগে আমি সেই কথাই বলে এসেছি। বলেছি মামা আমাদের লর্ড, ওই সল্লেকের প্যালেসে থাকে। বুঝলে মামা, আমার সন্ধ্যা ভাবে আমার সব আত্মীয় বুঝি ওর বাবা মা আর আমার বাবা মার মতো না সব ভুকমারি পার্টি। আর এবার দুর্গা পুজোয় ওই সন্ধ্যা আর 3 ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে এখানে আসবো। হ্যাঁ হ্যাঁ, ওই কলকাতার ঠাকুরও দেখা হয়ে যাবে, আর চোখও সার্থক করবে আমার মামার বাড়ি দেখে। এমন ঝিংচাক বাড়ি, এমন সব চাম্পুর সাজানো গোছানো, সব বাপের জন্য দেখেছে কখনো? কাকু কি হচ্ছে কি, দুজনের সঙ্গে কেউ এইভাবে কথা বলে? ছাড়ো তো, যা সত্যি আমি সেটাই বলেছি। ঠিক আছে ঠাকুরজি, বেরিয়েছো তো সেই কোন ভরে, এতখানি পথ কিছু তো খাওয়াগুলো খাওয়ার পর কিন্তু আবার আরে দিবাকর বাবু অমৃতবাণী ভুলে গেলে। হ্যাঁ তুমি পশ্চিমবঙ্গে বাস করবে, 60 বছর পেরিয়ে যাবে, তোমার অ্যাসিডিটি থাকবে না, তাহলে তো তুমি আদর্শ বাঙালি নও। নারু, কারোর ওপর রাগ অভিমান থেকে আমি কথাগুলো বলছি না, ওই দিবাকর বাবুর কথা মতো আগলটা খুলে দিতে হবে। এতদিন তো নিজেদের জন্য বাঁচলাম, এবার 10 জনকে সঙ্গে নিয়ে বাঁচবো। যারা কাছে নেই তাদের কথা ভেবে ভেবে তো এতদিন অপেক্ষার প্রহর করলাম। বরং যে কাছে আছে তাকে আরো কাছে টেনে নিয়ে বাকি জীবনটা চেটে পুটে নিতে চাই, চেটে পুটে নিতে চাই। আচ্ছা চলো তো, এবার খেয়ে নেবে। চলো ঠাকুরজি, চলো। কার্তিক চল বাবা, হ্যাঁ, চলো তুমিও চলে এসো। চলো। হ্যাঁ বাবা চলো। চলো, আমি যাচ্ছি। চলো, এসো মামি, চলে এসো। কি হলো ওটা কি? তুমি আবার দাঁড়িয়ে পড়লে কেন? এসো না হ্যাঁ চলো চলো। তোমার আবার কি হলো, তুমি দাঁড়িয়ে পড়লে কেন? বলছি তোমার একটা কথা জিজ্ঞাসা করবো। করো। তুমি কি সত্যি সত্যি এবার দুর্গাপুজোয় ওই ওদের সাথে ঠাকুর দেখতে যাবে? নিউ ইয়র্কে যখন মধ্যরাত, ছোট্টুর বাকিংহামে যখন ভোর হয়নি, তখন আমাদের এই উপনগরী রোদ্দুরে ঝলসাবে, আর সেই রোদ্দুর গায়ে মেখে
উত্তর থেকে দক্ষিণ কলকাতা আমরা চষে ফেলবো রঘু। সারা রাত ধরে ঠাকুর দেখবো। কিন্তু এই বয়সে আমার এই ব্যথার শরীর নিয়ে আমি কি এত ধকল নিতে পারবো? তুমি পারবে রঘু, তোমাকে পারতে হবে। আমাদের ভালো থাকতে গেলে অনেক কিছু পারতে হবে। তুমি পারবে, তোমাকে পারতেই হবে। পরিচয় পর্বটা শেষ। এটাই পাওয়া আমাদের নাটক করতে এসে। আপনারা সবাই নতুন বছর সবাই ভালো কাটুন, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার তরফ থেকে শুভরাত্রি।